গুড মর্নিং মর্নিং ফ্রম কলকাতা। আপনাদের সবাইকে ফ্যালকন ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, যারা আমার এই লাদাখ সফর নামার সঙ্গে জুড়েছিলেন, দীর্ঘ সময় ধরে আমাদের সাপোর্ট করেছেন, সাবস্ক্রাইব করেছেন, ক্রমাগত দেখেছেন, প্রচুর ভালো ভালো কমেন্ট করেছেন। আমার অন্তরের ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। এই সফর সম্ভব হতো না যদি না আমার মিসেস এবং আমার কন্যার এই ধরনের সমর্থন আমার সঙ্গে থাকতো। যা ভিডিও দেখছেন তা বেশিরভাগই আমার মিসেসের তোলা, কিছু ক্ষেত্রে আমার কন্যাটিও ভিডিও তুলেছে, আর আমি যেটুকু গাড়ির বাইরে থেকে ভিডিও তুলেছি সেটা তো আমার কাজ ছেড়ে দিন। ওরাও যে আমার সঙ্গে এই হাজার হাজার কিলোমিটারের সফর করেছে, এই ধরনের কঠিন সফরে আমার সঙ্গ দিয়েছে, এর জন্য তো আমার কৃতজ্ঞতা আমার পরিবারের প্রতি রয়েছেই। আপনাদের কাছে ভিডিও আসতো না যদি না আমার ভাতৃতুল্য প্রীতম পুরো ভিডিওটাকে এডিট করা বা এইভাবে একটা ব্যাকআপ সাপোর্ট যদি না রাখতো, তাহলে এই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসা আমার পক্ষে তো সম্ভব হতো না। মাঙ্গলিক, যাকে আবার ভালোবেসে আমি ভাগনা বলি, তার ব্যাকআপ ভিডিও আপলোড করার ক্ষেত্রে তার মারাত্মক হেল্প, এছাড়াও ভাতৃতুল্য অভিজিৎ, তো এরা প্রত্যেকেই একটা ব্যাকআপ টিমের মতো কাজ করেছে, যারা কলকাতা থেকেই আমার এই ভিডিওটাকে সুন্দরভাবে তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসতে সাহায্য করেছে। তো এই সাহায্য ছাড়া হয়তো হিমাদ্রি ফ্যালকন কলকাতা টু লাদাখ 2.0 এইভাবে আপনাদের সামনে নিয়ে আসতে পারতো না। এদের সবাইকে এবং আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। নতুন বছর সবার ভালো কাটুক। আসুন এবারে মূল টপিকে আসা যাক। আমরা 2.0 সিরিজ শেষ করার পর এখন আপনাদের যেটা অনেকেরই জানার এবং খুব যুক্তিযুক্ত প্রশ্ন, যে আমরা কিভাবে গেলাম এবং কি কি জিনিস ব্যবহার করলাম যেগুলো ছাড়া লাদাখ সফর করাটা খুব কঠিন হয়ে যাবে, সেই বিষয়গুলোকে নিয়ে একটু চর্চা করে। স্বাভাবিকভাবেই আপনাদের যে কোয়ারিজগুলো আছে লাদাখ ওরিয়েন্টেড, আমাদের যাওয়া, কোথা থেকে তেল নেওয়া বা গাড়ির ছোট ছোট আপগ্রেডেশন কি, এবার সেই সময় এসেছে সেগুলোকে নিয়ে বলার, যাতে আপনারা এই ভিডিও দেখে অনায়াসে এই ধরনের সফর করতে পারেন। এটা আমার একটা রেসপন্সিবিলিটির মধ্যেও পড়ে যাচ্ছে। খুব স্বাভাবিক, আপনারা বারবার জানতে চেয়েছেন। তো আসুন বেশি সময় নষ্ট না করে আজকে আমি শুরু করব যে প্রথম কি কি জিনিস আছে যা আপনি লাদাখ যাওয়ার জন্য গাড়িতে ক্যারি করবেন এবং গাড়ির ছোট ছোট পরিবর্তনগুলো করবেন। প্রথমেই দেখিয়ে দিই আমাদের মতো গাড়ি, যেগুলো একটা সাধারণ এন্ট্রি লেভেল কার। শুধু এন্ট্রি লেভেল কার বললে ভুল হবে, এর থেকে একটু আপডেটেড গাড়িরও স্টোরিটা একই ধরনের। হেডলাইট, আমাদের গাড়ির হেডলাইট 55 ওয়াটের দেওয়া হয়। আমার থেকে একটু ভালো দামি গাড়িরও হেডলাইট কিন্তু এই 55 ওয়াট 60 ওয়াটই পাবেন, শহরের জন্য এবং আশেপাশে ঘোরার জন্য গুড এনাফ। কিন্তু যখন আমরা হাজার হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করছি এবং দেখতে পাওয়া যাচ্ছে যে রাত্রিবেলা পাহাড়ে চালাতে হচ্ছে, কুয়াশার মধ্যে চালাতে হচ্ছে এবং বেশিরভাগ সময় রাত্রি হয়ে যাচ্ছে, এই 55 ওয়াটের হেডলাইট ইজ নট এনাফ। আপনাকে লাইটের আপগ্রেডেশন করতে হবে। এখানে আমার যে লাইট লাগানো আছে তা 110 ওয়াট, এবং আপনাকে হেডলাইটের 110 ওয়াট লাইট চেঞ্জ করে বা 100 ওয়াট লাইট চেঞ্জ করলেই হবে না, এর ভেতরে যে কনসোলটা তা পুড়ে যেতে পারে। তার জন্য আপনাকে একটা ছোট জিনিস করতে হবে, যে কোনো আপনার গাড়ির ইলেকট্রিক মিস্ত্রি এর ব্যাপারে আপনাকে গাইড করবে, কিন্তু যেহেতু আমি বলছি আমার দিক থেকে একটু দেখিয়ে দিই। এই দুখানা কনসোল, এই কনসোলগুলো আমার যে লাইটটা, সেই লাইটটাকে যে চেঞ্জ আমি লাইটার করেছি, তাতে ভেতরের যে কনসোলটা আছে, যে তারটা আছে, সেটা পুড়বে না এবং শর্ট হবে না। যদি আপনি এমনি লাইটটা লাগান তাহলে সেটা শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, টানতে না পারার সম্ভাবনা আছে। কিন্তু এক্সট্রা কনসোলটা করে নিলে ওরা যে মেটেরিয়ালটা দিচ্ছে তাতে ওরা বলছে যে 200 ওয়াট অব্দি লাইট লাগানো যাবে। তো 200 ওয়াট বড্ড বেশি হয়ে যাবে, তো আমি 110 ওয়াট লাগিয়েছি। হ্যাভেলসের সম্ভবত আমি লাগিয়েছিলাম। তাতে আমার যে পারপাস, সে পারপাসটা ঠিকমতো পূর্ণ হয়েছে। কিন্তু ব্যাপারটা শুধু এখানেই শেষ নয়, কেননা পাহাড়ে যে কর্নারিং গুলো আছে, সেই কর্নারিং এ সবসময় এই লাইট আপনাকে ঠিকমতো গাইড করতে পারে না। পাহাড়ের কর্নারিং গুলোতে কর্নার অব্দি আমাদের লাইট গুলো পৌঁছানো, লাইটটা সিধে চলে যায়। এর জন্য আমাদের এই অল্টো গাড়ি, এই মডেলে, যারা আমাদের এই মডেল বা এর পরের মডেল, এখানে ফগ ল্যাম্পের জায়গাটা নেই। এখানে ফগ ল্যাম্পটা অতি অবশ্যই করিয়ে নেবেন। আমার এই মডেলের তো ফগ ল্যাম্পের কোনো অপশনই থাকে না। এটা অ্যামাজনে বা ফ্লিপকার্ট বা এই ধরনের অনলাইন শপে এখন অবধি পাবেন। এখানের ফগ ল্যাম্পটা করে নেবেন। 35 ওয়াটের লাইট এখানে এই দুটো আছে, যা কর্নারিং এর ক্ষেত্রে
বেশ ভালো কাজ দেয়। পাশাপাশি আমি এখানেও আলাদা করে দুটো এলইডি সেট করেছি। এই এলইডি গুলো মোটামুটি আমি যতদূর জানি 10 ওয়াট 10 ওয়াট করে 20 ওয়াট, ওভারঅল 110 ওয়াট, 35 ওয়াট করে দুটো, আর 10 ওয়াট 10 ওয়াটের 20 ওয়াটের যে এলইডি, তাতে সামনের বেশ অনেকখানি রাস্তা আমাকে আলোকিত করেছিল এবং আমাকে রাত্রিরে পাহাড় বা এক্সপ্রেসওয়ে কোনোটাতেই কোনো অসুবিধার সম্মুখীন সেই অর্থে হতে হয়নি। লাইটের সমস্যাটা সমাধান শুধু এখানে তা না, আমার দুবারের লাদাখের অভিজ্ঞতায় বলেছে, যেটা আমি শিখেছি, সেটা রাত্রিবেলা অনেক সময় কি হয়, পাহাড়ে যখন আমরা যাচ্ছি কুয়াশা বা খুব ঘন অন্ধকার, ওখানে তো লাইটের বন্দোবস্ত নেই, সেখানে কিছু প্র্যাকটিক্যাল সমস্যা আসে। যেমন ধরুন আমি কোথাও গাড়িটা ব্যাক করছি, কোনো জায়গায় টার্নিংটা এমন যে একবার আমি টার্নিং নিতে পারলাম না বা বুঝতে পারলাম না, বা ভুল রাস্তায় গেলাম, ব্যাক করছি, ব্যাক করার সময় পেছনে খাত কতক্ষণে আমি জানতে পারিনি বা বোঝাটা সম্ভব না। এটা একদম অত্যাধুনিক গাড়ি নয় যে 360 ক্যামেরা ইত্যাদি আছে। তো আমি আমার সাধারণ একটা বুদ্ধি লাগিয়েছিলাম, লাগিয়ে এই মুহূর্তে লাইটটা খুলে রাখা আছে, যেহেতু আমার গাড়িটা ওপেন পার্কিং এ থাকে এবং শহরে এর কোনো প্রয়োজন নেই, আমার একটা লাইন করা আছে এখানে। আমি একটা 25 ওয়াট না 30 ওয়াট সম্ভবত একটা এলইডি লাইট লাগিয়েছিলাম। এবার যেহেতু আমি শহরে এই মুহূর্তে আছি এবং এই লাইটটার সত্যি সত্যি কোনো ধরনের কোনো উপযোগিতা নেই শহরের মতো, আর অনেকের কাছে হাস্যকর লাগে যে আমি গাড়ির পেছনে একটা আলাদা করে এলইডি কেন লাগিয়েছি, কিন্তু এটার উপযোগিতা কত যারা আমার এই ভিডিও দেখে যাবেন পাহাড়ে, এবং রাত্রিবেলা তো হয়ে যায়, কোনো নির্দিষ্ট সময় তো ওভাবে হয় না, রাত্রিরে পাহাড় হয়েই যায় যে অন্ধকার হয়ে গেল, তখন আপনাকে যদি কোথাও ব্যাক গিয়ার দিতে হয় তখন বুঝতে পারবেন যে এই লাইটটার উপযোগিতা কোথায়। কারণ আপনি গাড়িতে ভেতরে বসেই আপনি পেছনটা অনেকখানি দেখতে পারবেন যে খাতটা কোথায়, আপনি কতটা ব্যাক করতে পারবেন, বা ধরুন রাস্তাটা ডাউন আছে, ডাউন হিল রয়েছে, সেখানে আপনি কতটা নামাতে পারবেন, এই ক্যালকুলেশনটা করতে পারবেন। এটা কিন্তু খুব জরুরি, আমার দুবারের অভিজ্ঞতা থেকে বলছি, এটা অভিজ্ঞতা। তো এটা গেল প্রথম, যেটা আপনাকে অবশ্যই পরিবর্তন করতে হবে, লাইট এই ওরিয়েন্টেড যেটুকু ইনফরমেশন আমি দিলাম। এবারে দ্বিতীয় আসি, টায়ার। গাড়ির টায়ার অতি অবশ্যই আপনার নতুন হতে হবে। এক্ষেত্রেও কিছু প্যারামিটার আছে। অনেক সময় কি হয়, আমরা যারা ধরুন গাড়ি এমনি শহরে কম চালাই, একটু লংয়ে ধরুন বছরে একবার দুবার বেরোচ্ছি, কিন্তু শহরে কম চালানো হয়। অনেক সময় আমাদের তো গরম প্রধান দেশ, এই মুহূর্তে কলকাতা শহরে আমরা জানুয়ারি মাসের গোড়ায় দাঁড়িয়ে রয়েছি, এটা একটা বেশ আরামদায়ক একটা আবহাওয়া, ঠিক আছে, কিন্তু এই ধরনের গরম প্রধান জায়গায় টায়ার শক্ত হয়ে যায় এবং অনেক দিন গাড়ি যদি বসে থাকে, টায়ারের সাইডে সাইডে, আপনার টায়ার হয়তো নতুন আছে, হয়তো আপনার টায়ার 20,000 কিলোমিটার চলেছে, বেশি ক্ষয়নি, কিন্তু সাইডে সাইডে দেখবেন হয়তো একটু ফাটার মতো দাগ হয়তো আসছে, টায়ারটা হার্ড হয়ে গেছে। তো আমি রেকমেন্ড করব, এই ধরনের হার্ড টায়ার যদি হয়, কখনোই এই ধরনের টায়ার নিয়ে এক্সপ্রেসওয়ে কভার করবেন না হাই স্পিডে, টায়ারের ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ আমাদের এমনি এগুলো ছোট টায়ার। তো তাই অতি অবশ্যই এই ধরনের লম্বা ট্যুর করতে গেলে এবং পাহাড়ে যেতে গেলে আপনি নতুন টায়ার লাগাবেন, যাতে গ্রিপটা ভালো থাকে, এক্সপ্রেসওয়েতে হাই স্পিডে আপনার গাড়ি স্টেবল থাকে। পাশাপাশি পাহাড়ে ওঠার সময় যে গ্রিপ দরকার, কারণ আমাদের দরকার মোমেন্টাম, আর এই ধরনের ছোট ইঞ্জিনের জন্য সেই মোমেন্টামে যখন ছোট ছোট নুড়ি পাথর থাকে বা কোথাও যদি ব্ল্যাক আইস এসে যায়, তখন চাকার নতুন চাকা গ্রিপটা ভয়ঙ্কর কাজে লাগে, ওটা একটা আশীর্বাদের মতো কাজ করে। তাই অতি অবশ্যই এত বড় ট্যুর করতে গেলে যদি টায়ার আপনার একটু পুরনো হয়ে যায়, যে আপনি জানেন যে আরো চলবে, ঠিক আছে চলুক, আপনি চেঞ্জ করে নিন, সেফটি ফার্স্ট। তো এই হলো টায়ারের ব্যাপার, যেটা অতি অবশ্যই আপনার চেঞ্জ করতে হবে। এবার আসুন একটু বসে কথা বলা যাক, কারণ আমার যে সমস্ত জিনিসপত্রগুলো আছে ছোট ছোট জিনিসপত্র, কিন্তু আমার মনে হচ্ছে খুব উপযোগী, যেগুলো ছাড়া আমার পক্ষে লাদাখ বা এই ধরনের পাহাড়ে ট্যুর করা সম্ভব নয়, সেগুলো একটুখানি আমরা দেখ। বাকি বিষয়গুলোতে আসা যাক, যেগুলো ছাড়া আমার তো সফর সম্ভব হতো না। এবারে আপনারা বিবেচনা করবেন, এটা আমার অভিজ্ঞতা, আর আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এর কোনো পেড প্রমোশন নেই, আমি কোনো ওরম কোনো ইউটিউবার নই, আপনারা বুঝতেই পারছেন। তো আমি যেগুলো পেরেছি সেগুলো কিনেছি, যে আমি এগুলি যে ব্যবহার করব ভবিষ্যতে এরকমও নয়। অ্যামাজনে যেগুলো অ্যাভেলেবেল হয়েছে বা যেগুলো আমি সুযোগ পেয়েছি রাস্তায়, যেগুলো আমি কিনতে পেরেছি সেগুলো কিনেছি, তাই এগুলো আমি আবার বলে দিচ্ছি, কোনো পেড প্রমোশন নয়। প্রথম থেকে যদি আসি, বেসিক, আশা করি আপনাদের প্রত্যেকের গাড়িতে থাকবে কুলেন্ট।
কোম্পানির নামে যাবেন না, সেটা আপনাদের যেটা প্রয়োজনীয়। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন কুলেন্টের ব্যাপারে, খুব গুরুত্বপূর্ণ। আপনারা যখন এই ধরনের সফর করবেন, ডেফিনেটলি আপনারা গাড়ি সার্ভিস করিয়েছেন। আমরা সমতলে সাধারণত কি করি, পুরো কুলেন্ট আমরা ঢালি না, কুলেন্টের সঙ্গে ডিস্টিল ওয়াটার মিশিয়ে ঢালি। এটা স্বাভাবিক, এরমভাবেই চলে আসে, অনেকেই করেন। কিন্তু এই ধরনের বরফে যেতে গেলে, মাইনাস টেম্পারেচারে যেতে গেলে, আমার অভিজ্ঞতা বলে যে আপনারা কুলেন্টটা পুরো ঢালবেন ডিস্টিল ওয়াটার ছাড়া। কেন বলছি, এই পার্টিকুলার এই কোম্পানির কুলেন্টে যদি আপনারা দেখতে পারেন, দেখাচ্ছি এই লেখাটা, যেটাতে দেখাচ্ছে যে একটা কন্টেনার যদি ঢালেন আপনারা, এবং যদি কোনো ডিস্টিল ওয়াটার না মেশান, 0% ওয়াটার মেশান, তাহলে -18 ডিগ্রি পর্যন্ত কুলেন্ট জমবে না। যদি আপনারা 1:1 মানে 1 ভাগ কুলেন্ট এবং 1 ভাগ ডিস্টিল ওয়াটার মেশান, তাহলে -5 ডিগ্রি অবধি কুলেন্ট জমবে না। আর যদি আপনারা 1 ভাগ কুলেন্ট এবং 2 ভাগ ওয়াটার মেশান, তাহলে -2 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি জমবে না। তো মধ্য ব্যাপার এই লেখাটা, আমি তো নিজে এত টেকনিক্যাল নই, কিন্তু লেখাটা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে যখন আমি যাওয়ার জন্য তোড়জোড় করছিলাম, পড়াশোনা করছিলাম 2023-এর আগে থেকেই, তো আমি বুঝতে পেরেছিলাম যে আমি যেখানে যাচ্ছি সেখানে -10 -15 হতেই পারে, এবং সকালবেলা গাড়ি স্টার্ট করা বা ইত্যাদি প্রবলেমগুলো আসতেই পারে। তাই আমাকে কুলেন্টটা পুরো ঢালতে হবে। সাধারণত আমাদের এই ধরনের গাড়িতে 2.5 লিটারের কাছাকাছি কুলেন্ট, পিওর কুলেন্ট আসে, এবং এই কুলেন্টটা উইদাউট ডিস্টিল ওয়াটার ইউজ করার পাশাপাশি আপনাকে এক্সট্রা কুলেন্টও রাখতে হবে। কারণ যখন আপনারা এক্সপ্রেস ওয়ে দিয়ে যাবেন, যখন এসি পুরো দমে চলবে, তখন কুলেন্ট টানবে, এবং কুলেন্ট কমে গেলে আপনাকে মাঝে মাঝে মেজার করতে হবে, এবং প্রয়োজনীয় কুলেন্টটা আপনাকে ইউজ করতে হবে। না হলে কুলেন্ট কমতে দেওয়া চলবে না। আর যখন আমরা হাই অল্টিটিউড গেইন করব, গাড়িকে র্যাপ করতে হয়, সে তার ম্যাক্সিমাম আরপিএমে চলে, তখন কিন্তু এই কুলেন্টের প্রয়োজনটা থাকে। এটা বেসিক নিডস। যারা একটু লং ট্যুর করেন, একটা ব্রেক অয়েল সে যে কোম্পানিরই হোক সঙ্গে একটা রেখে দেবেন। কেননা পাহাড়ে ওঠা এবং পাহাড় থেকে মেনলি নামার সময়, যখন ডাউন নামি, তখন অনেক বেশি ব্রেক ইউজ করতে হয়। তো ব্রেক প্যাডের উপর প্রেশার পড়ে, ব্রেক অয়েলটা খেয়ে যায়। সেক্ষেত্রে যেটা আমি করি, প্রত্যেক দিন সফর শুরু হওয়ার আগে আমি বনেট খুলে ইঞ্জিন অয়েল চেক করি, ব্রেক অয়েল চেক করি, কুলেন্ট চেক করি, মানে যেগুলো বেসিক আমাদের সাধারণ আসে আর কি। তো সেগুলো আমরা প্রবাবলি আপনারা সবাই করে থাকেন, নতুন কিছু না। তবু এটা আমি জানিয়ে রাখলাম যে ব্রেক অয়েল অবশ্যই সঙ্গে রাখবেন। যদি দেখেন ব্রেক অয়েল কমে আসছে, আপনারা নিজেরাই খুলে ব্রেক অয়েল আপনারা ঢেলে দেবেন। সেই গ্যাপটাকে পূর্ণ করবেন যেন ফ্লুইড না কমে যায়। পাহাড়ে ভীষণ দরকার ব্রেকটাকে ঠিক রাখা। তৃতীয়, এটার সঙ্গে গাড়ির সম্পর্ক নেই, কিন্তু এটা এই পর্বের আলোচনার মধ্যে আমি নিয়ে চলে আসছি। সেটা হলো, আমার কাছে এবারে এটা ছিল, গতবারে অক্সি 99 কিনেছিলাম, কিছুই না, বুঝতেই পারছেন অনলাইনে কিনি, যেটার বেশি অফার থাকে আমরা সেটাই সাধারণত অ্যাভেল করি। গত বছর 2023-এ অক্সি 9-এর যে অফারটা ছিল, তার তুলনায় এবারে পার্টিকুলার এই অক্সিজাইন যেটা আছে, এটার অফারটা বেশি ছিল, আমি এটা নিয়েছিলাম। এটা আমার কাছে এবারে 5খানা ছিল, 10 লিটার করে, মোট 50 লিটারের হিসেবে। ভীষণ হালকা, এটা আমার ইউজ হয়নি। এটা যারা জানেন না বলে দিই, তারা মনে করতে পারেন যে আমি ক্যারি করবো, যত বেশি ক্যারি করবো ওয়েট বেড়ে যাবে। এটা ভীষণ হালকা, মানে এর ওয়েট কিছুই নয়, মানে 1 আঙুলে আপনি রাখতে পারেন, এর মধ্যে পুরো অক্সিজেন রয়েছে। সাধারণত অভিজ্ঞতা বলে আমার 35-40টা পাফ ইজিলি নেওয়া যায়। লাদাখের মতো এই ধরনের হাই অল্টিটিউড জায়গায় প্রচণ্ড দরকার। আমরা সমতলের মানুষ, যখন অল্টিটিউড গেইন করি, তখন শরীরে অক্সিজেনের যে একটা ঘাটতি তা আসে। আর আমার ক্ষেত্রে তো ভীষণভাবে আমি আমার জন্য রেখে দেবো ভবিষ্যতে, কেননা আমি সিঙ্গেল ড্রাইভার, দেখেছেনই। আমি স্ত্রী কন্যাকে নিয়ে যে ঘুরি, স্ত্রী আমার গাড়ি চালাতে জানে না, গাড়ি চালাতে জানে কিন্তু সে নার্ভটা তার সঙ্গে থাকে না সেভাবে, স্বাভাবিক হতেই পারে। তো কোনো কারণে যদি আমার ব্রেন সেখানে ড্রেন হয়ে যায়, আমার যদি ব্রেনে অক্সিজেন কম যায়, একটা ল্যাথার্জি আসে, তাহলে বড় বিপদ হয়ে যাবে। অক্সিজেন সিলিন্ডার ছাড়া আমার অনুরোধ, আপনারা লাদাখ সফর করবেন না, বড় বিপদ হয়ে যেতে পারে। সঙ্গে অক্সিজেন সিলিন্ডারটা মাস্ট। এবার আপনাদের পরিবার কজন যাচ্ছেন, যদি 2 জন হয় তো সেই হিসেবে 2 কি 3টে ক্যারি করলেন, যদি 4 জন থাকেন তাহলে অন্তত 50 লিটার কি 60 লিটার ক্যারি করলেন, ফেরত আসুক, কোনো অসুবিধা নেই, খুব মহার্ঘ জিনিস নয়। কিন্তু প্রয়োজনে এই অক্সিজেন সিলিন্ডার কি ভয়ঙ্করভাবে কাজে লাগে, সেটা যারা জানে তারা জানে। আর অক্সিজেন সিলিন্ডারের কথা যখন বললাম, তখন আরেকটা ওষুধের কথা বলে দিই। নেটে আপনারা পড়াশোনা করলে সবাই জানতে পারবেন, ডায়ামক্স। তবুও বলবো, আপনারা যাওয়ার আগে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে যাবেন, কারণ আমি ডাক্তার নই, আমার এই সংক্রান্ত কোনো জ্ঞানগম্যও নেই।
শুধু পড়াশোনা করেছিলাম যে ডায়ামক্স শরীরে যেটুকু জেনেছিলাম যে অক্সিজেন নেওয়ার ক্যাপাসিটিটা একটু বাড়িয়ে দেয়, আমি ভুল হতে পারি, কিন্তু আমরা ডায়ামক্স খেয়েছিলাম, দারচা থেকে খেয়েছিলাম। তারপরে বেশ কিছুদিন ওখানে থেকে যখন অ্যাডজাস্ট হয়ে যায় তখন আর ডায়ামক্সের দরকার পড়েনি। আবার আমরা ডায়ামক্স নিয়েছিলাম হানলে থেকে উমলিংলার পথে। আপনারা দেখেছিলেন হানলে থেকে উমলিংলার পথে যারা ভিডিও দেখেছেন, মধ্যিখানে আমরা থেমে গেছিলাম, আমি বলেছিলাম আমার আর আমার মেয়ের মেডিসিনের দরকার, তখন আমরা ডায়ামক্স খেয়েছিলাম। এবং উমলিংলাতে আমার তুলনামূলক অক্সিজেন কম লেগেছিল, কিন্তু আমাকে অক্সিজেন নিতে হয়েছিল। যারা আপনারা পুরনো উমলিংলার ভিডিও দেখেছেন সেখানে দেখেছেন যে আমার মেয়ের কথা জড়িয়ে যাচ্ছে, যখন উমলিংলা ক্যাফেতে আমার মেয়ে কিছু কথা বলছে এক্সাইটেড হয়ে কথা জড়িয়ে যাচ্ছে। অক্সিজেনের অভাব, ও কিন্তু অক্সিজেন নিচ্ছিল, তা সত্ত্বেও 19,024 ফিট, নট আ ম্যাটার অফ জোক। তো এত উঁচুতে অক্সিজেনের অভাব খুব স্বাভাবিকভাবেই হয়। তো সেখানে অক্সিজেন সিলিন্ডার থাকাটা খুব জরুরি, না হলে আপনার মাথা ঠিক মতো কাজ করবে না এবং গাড়ি চালানোর ক্ষেত্রে খুব প্রবলেম হবে, পাহাড়ে আপনি জাজ করতে পারবেন না। তাই অক্সিজেনের কোনো ধরনের ঘাটতি যাতে শরীরে না আসে সেটা আপনাকে সচেতন থাকতে হবে। এই জন্য অক্সিজেন সিলিন্ডার যেটা ভালো মনে করেন সেটা নিতে পারেন। আর এই প্রসঙ্গে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এটা অ্যাকর্ডিং টু চয়েস আমি নিয়ে আমার বেশ পছন্দ হয়েছিল জিনিসটা নেটে দেখে। এটা আমি অ্যামাজন থেকে কিনেছি। এটা একটি পোর্টেবল স্টোভ, খুবই হালকা। আর আমি এর সঙ্গে সিলিন্ডারগুলো আমার আলাদা করে আনিনি, এর সঙ্গে সিলিন্ডারও পাওয়া যায় কিনেছি, যেগুলো গ্যাস সিলিন্ডার। জিনিসটা দেখতে খুব সুন্দর, কতটা কাজের এটা নিয়ে অবশ্য প্রশ্ন থেকে যায়, কারণ এখানে সিলিন্ডারটাকে সেট করা একটু কঠিন, কিন্তু এটা আমার সঙ্গে থাকে। অন্তত আমি 100 সিলিন্ডার সঙ্গে রাখি, ইন কেস কোনো এমার্জেন্সিতে কোথাও আটকে গেলাম, সঙ্গে কিছুটা চাল ডাল ইত্যাদি থাকে, যেহেতু কন্যাটি থাকে, যদি কোথাও বরফে আটকে যাই বা কোথাও ধসে ফেঁসে যাই, অ্যাটলিস্ট খাবারটুকু করা যাবে, এটা হাতে নিয়ে দেখিয়ে দেওয়া যায়। আমার খুব জিনিসটা এমনি কিউট লেগেছে। একটা পূর্ণমাত্রা গ্যাস, এবং অ্যাকচুয়ালি যদি নজর করে দেখেন এটা একটা লাইটার, এবং যদি একটু দেখা যায় আলোর মধ্যে হয়তো দেখা যাবে না, এইখান থেকে স্পার্কটা বেরোয়, এটা টিপলে স্পার্কটা বেরোয়। এখানে আপনি যে গ্যাস সিলিন্ডারগুলো হয় ছোট ছোট, সেটা সেট করতে পারবেন। তবে আমি আবার বলবো এখানে গ্যাস সিলিন্ডার সেট করাটা একটু ট্রিকি, একটু অসুবিধাজনক। আর গ্যাস সিলিন্ডার সঙ্গে বহন করারও একটা নিজস্ব রিস্ক তো আছে, বুঝতেই পারছেন, এত দাহ্য একটা জিনিস। কিন্তু আমরা এত লং ট্যুর যখন করি তখন একটা রান্নাবান্নার বন্দোবস্ত ব্যাকআপে রাখতে হয়, যে কোথাও বরফে আটকে গেলাম, কোথাও ধসে আটকে গেলাম, তখন যে খাবার দাবার অন্তত নিজের জন্য না হোক শুকনো খাবার দিয়ে চালিয়ে দিলাম, বাচ্চাটা রয়েছে তার জন্য কিছুটা ভাত থাত করে নেওয়া, তো কিছু বাসনপত্র তো থাকেই, তো এইটা সেক্ষেত্রে কাজে লাগে। তো এটা আমি ক্যারি করি। এবার এটা আপনাদের চয়েস, রাস্তায় খাবারের উপকরণ অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু লাদাখে ধরুন লে মানালি হাইওয়ে, যেখানে প্রায় 350 কিলোমিটার একদম ফাঁকা, তো সেখানে সারচু আর পাং ছাড়া মধ্যিখানে কোনো জায়গাও নেই, সেখানে কোনো কারণে বরফের কারণে বা ধসের কারণে আটকে পড়লে এই ধরনের জিনিস কাজে আসে। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ 3টে জিনিসে, পার্ট বাই পার্ট। একটি টো রোপ, এতটাই ছোট এবং খুব হালকা। নেট থেকে জেনেছি এটা এমনি লেখাও আছে 3000 কেজি। যতদূর জানি আমার গাড়িটা উইদিন 1000 কিলো, ওই 900 সামথিং। এবার আমরা বসে হয়তো সাকুল্যে 1200 কিলো ইত্যাদি। 3000 কিলো অব্দি এটা টো রোপ গাড়ি টানতে পারে। এই ধরনের সফরে ভীষণ গুরুত্বপূর্ণ, উইশ করবো যেন কারুর না লাগে, আমার এখন অব্দি লাগেনি। দেখুন ইনট্যাক্ট আছে, এখনো খুলতে হয়নি। এবং যদি আমি এমনি বার করে দেখাই তাহলে দুটো মুখ আছে, একটা যে গাড়িটা আপনার গাড়িকে টানবে সেখানে এটা লেগে যাবে, আর এটা আরেকটা পার্ট আপনার গাড়ির সঙ্গে নিচে চাসিসের নিচে যে জায়গাগুলো প্রতিটা গাড়িতে থাকে সেটা লাগিয়ে দিতে হবে। টো রোপ কেন দরকার? আপনারা যারা আমার পুরনে যাওয়ার ভিডিও দেখেছেন সেখানে দেখেছেন পুরনেতে আমার গাড়ি ফেঁসে গেছিল, এত পাথর, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, গাড়ি আটকে যায়, এবং পুরনেতে গাড়িকে ঠেলে বার করতে। যারা ভিডিও দেখেছেন তারা জানেন খুব বাজে অবস্থা ছিল, অফরোড ছিল। এবার কোথাও তো হতেই পারে যে গাড়ি খারাপ হয়ে গেল, গাড়ি পাথরে ফেসে গেল, সেখান থেকে গাড়িটাকে আপনি বার করতে পারছেন না। পুরনেতে ওখানে প্রচুর লোকজন ছিল, তারা সাহায্য করেছিল, আমার এটা আর ব্যবহার করতে হয়নি। কিন্তু ধরুন লে মানালির মতো জায়গায়, হানলে যাওয়ার পথে, উমলিংলা যাওয়ার পথে, যেখানে কোনো লোকজনই নেই, আপনি কোনো লোক পাবেন না, সেখানে যদি কোনো কারণে গাড়ি খারাপ হয় বা গ্রাউন্ড ক্লিয়ারেন্সের জন্য বা পাথরে গাড়ি আটকে যায়
বা গাড়ি মোমেন্টাম নিতে না পেরে থেমে যায়, তখন গাড়িটাকে কি করে বার করা যায়? তো লাদাখের যে কোনো অঞ্চলে আমি দেখেছি যে একটা নির্দিষ্ট সময় অন্তর অ্যাটলিস্ট একটা আর্মি গাড়ি পাস করে বা ক্যাম্পার, কারণ একটা জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য মালপত্র পরিবহনের জন্য ক্যাম্পার, মাহিন্দ্রার ক্যাম্পারগুলো যায় এবং ওখানকার মানুষজন হেল্পফুল। যদি আপনি রাস্তায় অন্তত আটকে পড়েন, একটা টোরপ এইটুকু একটা জিনিস এটা আপনার কাছে থাকলে অন্তত কোনো ক্যাম্পারকে রিকোয়েস্ট করলে সে আপনার গাড়িটাকে অন্তত টেনে দিতে পারবে, কারণ ক্যাম্পারের কাছে টোরপ নাও থাকতে পারে। তো সে যদি গাড়িটাকে আপনার টেনে ওই জায়গাটাকে বার করে দেয়, তো তাকে বার করার জন্য এই টোরপটা দরকার, যেখানে যে কোনো বাজে সার্কামস্ট্যান্সেস থেকে আপনি গাড়িকে বার করে আনতে পারবেন। এটা আমার জন্য মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট, আমার সফরে থাকার জন্য এটা আমার সঙ্গে থাকে। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট, সম্ভবত সব থেকে ইম্পর্টেন্ট, টায়ার ইনফ্লেটার বা ওই এয়ার পাম্প, গাড়ির চাকায় হাওয়া দেওয়ার অটোমেটিক যন্ত্র, যে নামই বলুন না কেন, ভীষণ গুরুত্বপূর্ণ। রাস্তায় কোথাও গাড়ি লিক করলো, আমরা এখন যে গাড়িগুলো ব্যবহার করি সবগুলোই টিউবলেস, আপনারা জানেন, এবং টিউবলেসে লিক হলে, যদি পুরো ফেটে না যায়, লিক হলে যেখান থেকে খুশি হাওয়া দিলে অন্তত আপনাকে 100 কিলোমিটার টেনে দেবে, কোথাও লিক সারাতে পারবেন বা কোনো নিরাপদ জায়গায় এসে টায়ার চেঞ্জ করতে পারবেন, কোন ফাঁকা জায়গায় আছেন একটু হাওয়া দিলে আপনি বেরিয়ে যেতে পারবেন। এর জন্য এই যন্ত্রটার কোনো তুলনা হয় না। এরকম হাজার একটা যন্ত্র অ্যামাজনে, অনলাইন সাইটগুলোতে অ্যাভেলেবেল। আমার এটা দেখেছি, মনে হয়েছে কিনে নিয়েছি। জিনিসটা দেখাচ্ছি, আমি এটা ডেমো দেবো। এবার এখন এর ভিডিও বড় লং হয়ে যাচ্ছে, আমি বিষয়টা আবার দেখিয়ে দিচ্ছি। আপনারা এর পরবর্তী টায়ার ইনফ্লেটার কিভাবে কাজ করে তার আমি টায়ারে হাওয়া দিয়ে দেখাবো, মনে করলে সেই ভিডিওটা দেখতে পারেন। যে কেউ ইউজ করতে পারেন, খুব সহজ একটা জিনিস। এই জিনিসটা এরকম দেখতে বিভিন্ন ধরনের হয়, আপনার এয়ার প্রেশার অনুযায়ী এই এয়ার প্রেশার নেবে এবং আপনি অনায়াসে গাড়ির সঙ্গে, আপনার গাড়ির যে চার্জার তার সঙ্গে এটাকে চার্জ করে অনায়াসে গাড়ির টায়ারে হাওয়া দিতে পারেন এবং যে কোনো খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন। এর কাজ শুধু এখানে নয়, যদি বরফ আসে, ব্ল্যাক আইস বা ইত্যাদি, তখন সেখান থেকে গাড়ি বার করার জন্য, গাড়ির চাকা স্কিপ করে, আমার লাদাখ আনকাট যে সিরিজটা, সেখানে আপনারা দেখেছিলেন যে খারদুংলাতে আইসে আমার গাড়ি কিভাবে স্ট্রাগল করছিল, বা বারালা চালাতে পুরো বরফের মধ্যে দিয়ে গাড়ি বার করেছিলাম। সেখানে গাড়ির চাকার হাওয়াকে কমিয়ে দিতে হয়, মূলত পেছনের চাকার হাওয়াকে খুব কমিয়ে দিতে হয়, যাতে গাড়ির চাকাটা বরফের মধ্যে বসে যায়, স্কিড না করে, আলাদা করে হুইল স্পিড না দেয় এবং মোমেন্টাম নিয়ে গাড়িটাকে বার করতে পারে। তো যখন বরফ থাকবে তখন গাড়ির হাওয়া আপনাকে বার করতেই হবে। বরফ থেকে বেরিয়ে আসার পর কি করবেন? তখন এই ধরনের এয়ার পাম্পের সাহায্যে আপনি গাড়ির হাওয়াটাকে আবার পূর্ণ করে মেন রাস্তায় বেরিয়ে আসতে পারেন। অত্যন্ত উপযোগী একটা জিনিস। আমার মনে হয় এই ধরনের জিনিস ছাড়া এই ধরনের লম্বা সফর করা উচিত না। আমি আবার বলছি, এটা কোনো পেড প্রমোশনের তো ব্যাপার না। আমি যখন যে জিনিসটা অফারে যেরকম পেয়েছি নিয়েছি, আমার কাজে দিয়েছে, এখনো দিচ্ছে, আবার খারাপ হলে অন্য কিছু হয়তো নেব। তো মোটামুটি কাজ চলছে। তো আমি ভিডিও লং হয়ে যাচ্ছে, আরেকটা ভিডিও আনছি খুব দ্রুত, যেখানে এটা কিভাবে ইউজ করতে হয়, যে কোনো মানুষ সহজে যাতে এটা ইউজ করতে পারে সেটা আমি দেখাবো। যদি আপনাদের সেটা মনে হয়, সুযোগ থাকে, একটু দেখে নেন। এটা শুধুমাত্র লাদাখ এবং সেই ধরনের পাহাড়ি অঞ্চলে যাওয়া যেখানে আপনি জানেন যে আপনার গাড়ির টায়ারের নিচে বরফ আসতে পারে, ব্ল্যাক আইসে গাড়ি আটকে যেতে পারে, বরফে গাড়ি ট্র্যাকশন না নিতে পারে। তো সেখান থেকে গাড়ি বার করার একটি মাত্র মাধ্যম আছে, তা হলো এই সমস্ত টুলসের মধ্যে আমার সব থেকে ফেভারিট স্নো চেন। এই স্নো চেনের মাপটা আমার গাড়ির 12 ইঞ্চির টায়ারের অনুযায়ী কাস্টমাইজ করে তৈরি করা। সাধারণত স্নো চেন অনেক বড় হয়, কারণ যেমন যেমন বড় টায়ার সেই অনুযায়ী স্নো চেনের আকার হয়। এটা 12 ইঞ্চি থেকে 13 ইঞ্চি যে গাড়ির টায়ার সে গাড়িতে সেট হবে। এরপরে বড় গাড়িতে কিন্তু এই মাপটা সেট হবে না। স্নো চেনটা ভালোভাবে দেখে রাখুন। আপনারা যদি কেউ নেট থেকে মানে অনলাইন শপিং করেন, সেখানে বড্ড বেশি দাম, আর আপনারা স্থানীয় কামারশালা থেকেও বানাতে পারেন। এবং এই স্নো চেনকে কিভাবে সেট করবেন, লাগাবেন, তার জন্য এই ধরনের যে লকগুলো আছে, এটা মারাত্মক উপযোগী। সম্ভবত এই জিনিস আগে কেউ দেখায়নি। আমি যেহেতু খারদুংলায় স্নো চেন লাগিয়ে গাড়িকে ক্রস করিয়েছিলাম, মানে স্নো চেন ছাড়া আপনাকে আর্মি ওখান থেকে সেই সময় পাসও করতে দিত না। যারা লাদাখ 2023 আনকাট দেখেছেন তারা দেখেছেন, খারদুংলায় আমি স্নো চেন লাগিয়েছিলাম এবং স্নো চেন লাগানোর সময় আমাকে খুব স্ট্রাগল করতে হয়েছিল, কারণ মারাত্মক টেম্পারেচার ফল করছে, বরফ পড়ছে, তারপরে খারদুংলার মতো জায়গা অক্সিজেন এমনিই নেই, খুব কষ্ট হচ্ছিল, মাথা ভারী হয়ে গেছিল।
আর আমার মিসেস বা অন্য কেউ ভিডিও করতে পারছিল না, মারাত্মক ঠান্ডা, আর্মি সেখানে নেমে যাওয়ার জন্য ফোর্স করছিল, সেখানে স্নো চেন লাগাতে হচ্ছিল। তাই স্নো চেনের ভিডিওটা ওখানে পুরোপুরি নেই, ওখানে স্নো চেন লাগাচ্ছিলাম, আপনারা হয়তো দেখেছেন, গাড়ি স্কিড করছিল সেটাও দেখানো আছে। তো ওখানে আমার আরো ভিডিও পরে আসবে যেখানে আমি দেখাবো যে সেখানে মাহিন্দ্রা থারের মতো গাড়িও স্কিড করে গেছে, দোষ থারের নয়, সিচুয়েশনে। আর সেখানে স্নো চেন একমাত্র জিনিস যা আপনাকে ওই সিচুয়েশন থেকে গাড়িকে বার করে নিয়ে আসতে সাহায্য করবে। তো এটা ছাড়া এই ধরনের ট্যুর যেখানে আপনারা বরফ পাবেন সম্ভব নয়, সম্ভব নয়, কারণ আপনাকে আর্মি উঠতেই দেবে না উইদাউট স্নো চেন। আর স্নো চেনের পাশাপাশি আরো একটা জিনিস থাকে, আমি যেটা ইউজ করেছিলাম আমার 2023 লাদাখ আনকাটে আসে, আমি রোপও ইউজ করেছিলাম, নাইলন রোপ। আমি ডান দিকের চাকায় স্নো চেন দিয়েছিলাম আর বাঁ দিকের চাকায় নাইলন রোপ দিয়েছিলাম, আপনারা দেখতে পাবেন কাঠডুংলা থেকে নামার পথে আমি নাইলন রোপ ইউজ করেছিলাম। তো এগুলো না থাকলে গাড়ি বরফের মধ্যে দিয়ে বেরোতে পারেন। তো আমি এর পরের ভিডিওতে দেখাবো কি করে স্নো চেনটা সেট করতে হয়, এমনি ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। আপাতত এই গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আপনি একটা গাড়িকে, আমাদের মতো একটা সাধারণ গাড়িকে তৈরি করতে পারবেন না এই ধরনের টাফ ট্যুরের জন্য, সেই বিষয়গুলো যতদূর সম্ভব তুলে ধরা। এর বাইরে অনেক কিছু আছে, কিন্তু আমার মনে হয়েছে এগুলো ছাড়া ট্যুর কলকাতা থেকে শুরু করাটা উচিত না। লাদাখ যারা যেতে চাইছেন, অন্তত আমার ভিডিও দেখে যারা যেতে চাইছেন, আমি এগুলো ইউজ করি, আমার গাড়িতে থাকে কোনো বড় ট্যুরের জন্য। হ্যাঁ, এবার ধরুন আমি কাছাকাছি কোথাও গেলাম বা কোনো পাহাড়ে গেলাম না, আমি লাদাখ সফর করার পরেও দারিংবাড়ি সফর করে এসেছি, বারো টুকটাক সফর করে এসেছি, সেগুলো আলাদা করে ভিডিও দিইনি অবশ্য, তার জন্য আমার স্নো চেনটা গাড়িতে ছিল না। কিন্তু স্নো চেন বাদ দিয়ে বা অক্সিজেন সিলিন্ডার বাদ দিয়ে বাকি সমস্ত কিছু আমার গাড়িতে ছিল, কারণ টায়ার ইনফ্লেটার কখন আপনার হাওয়া কমে যায় বা ইত্যাদি আমরা কেউ জানি না, এগুলোকে আপনাকে গাড়িতে রাখতেই হবে। তো স্নো চেন খুব গুরুত্বপূর্ণ, এবং আরো গুরুত্বপূর্ণ স্নো চেন বরফে কি করে আপনি গাড়িতে সেট করবেন। তো আমি আজকের ভিডিও বড় লম্বা হয়ে যাচ্ছে, সেটা আপলোড করাটা একটা নিজস্ব সমস্যা রয়েছে। আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে গাড়িতে কি করে স্নো চেন ইউজ করতে হয়। আর এছাড়া আমি আরেকটা আলাদা করে ভিডিও বানাবো যে টায়ারে আপনি এই ইনফ্লেটার দিয়ে বা এয়ার পাম্প দিয়ে টায়ারে কি করে হাওয়া দিতে পারেন। যদি আপনাদের প্রয়োজন হয় ভিডিওগুলো দেখে নেবেন, হয়তো ভালো লাগতে পারে। আর স্নো চেন কি করে গাড়িতে আমি সেট করছি এইভাবে সম্ভবত এর আগে কেউ দেখায়নি, কারণ আমি যে জিনিসটা ব্যবহার করব যেটা আপনাদের বরফে খুব কাজে লাগবে। এখানে তো নর্মাল টেম্পারেচার স্নো চেন সেট করাটা কোনো ফ্যাক্টরি না, কিন্তু তখন প্রবলেম হয় যখন -10-15 টেম্পারেচার চলে যায় আর হাত কাজ করে না, অক্সিজেন কম থাকে, তখন স্নো চেনটা আপনি কিভাবে ইউজ করবেন সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। সঙ্গে থাকবেন। আর যদি মনে হয় যে এই ভিডিও থেকে কিছুটা ইনফরমেশন পেলেন, যে ইনফরমেশন আপনাদের এই ধরনের ট্যুর করতে সাহায্য করবে, তাহলে সমমনস্ক ব্যক্তিদের সঙ্গে আমার এই ভিডিও শেয়ার করবেন। আর যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানাবেন যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলো কিনা, কারণ অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন, আমি সাধ্যমতো বুঝিয়েছি, খামতি থাকতেই পারে। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি নিশ্চয়ই উত্তর দেবো যে গাড়িতে এই ধরনের জিনিসগুলো কি করে ব্যবহার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।